তাসলিমা প্রশ্ন করছে, আমরা যদি যে কোনো ভ্যালু যদি দেয়া থাকে, সে আমাদের ভ্যালু দেয়া থাকলো এখানের মধ্যে সেরকম থাকলো, এক্স এর মান হচ্ছে 2 এর চেয়ে বেশি, আবার 4 এর চেয়ে কম, এরকম ভ্যালু দেয়া আছে, এটাকে আমরা পরম মানে কিভাবে ফেলবো? তো আমরা যেটা করব, প্রান্তীয় দুটা মান নিব, 4 এবং 2, 4 এবং 2 এর এভারেজ করব। সো 4 এবং 2 এভারেজ করলে কত হচ্ছে? 6 ভাগ 2 কত? 3। সো 4 এবং 2 দুটো সংখ্যা যদি এভারেজ করি, তাহলে আমাদের এভারেজ মানে কি, দুটো যোগ করলাম, যোগ করে আমরা দুটো সংখ্যা এই জন্য 2 দ্বারা ভাগ করলাম, এভারেজ হচ্ছে 3। এখন এই 3 আমরা সব পক্ষ থেকে বিয়োগ করে দিব। সো 2 মাইনাস 3, মাইনাস থাকলেও তুমি সেম জিনিসটা করবে, তুমি এভারেজ বের করবে, তুমি অবশ্যই এভারেজ বের করবে এখানের মধ্যে, এভারেজ বের করলে তোমার হয়ে যাবে। তারপরে তোমার এখানের মধ্যে কত আসলো? 4 মাইনাস 3, তাহলে কত আসে এখানে? -1। তারপরে এখানে আসলো আমাদের এক্স মাইনাস 3, এখানে আসলো 1। এখন এই জিনিসটাকে আমরা কিন্তু লিখতে পারি কি, এক্স মাইনাস 3 অ্যাবসলিউট লেস দেন 1, তাই না? কারণ আমরা গতকালকে এটা থেকে এই লাইন থেকে এই লাইনে গেছিলাম, তাহলে আজকে এই লাইন থেকে লাইন উল্টাভাবে আসতে পারি। আচ্ছা চলো আমরা আগে আমাদের জ্যামিতির এই টপিকটা তোমাদের বিসিএস ব্যাংক সব জায়গায় মোটামুটি কাজে লাগবে। তোমার এখান থেকে আমরা যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা এখানে যে কোনো টাইপের প্রশ্ন আনসার দিতে পারবো। সো এই যে আমি এখানে একটা ফোঁটা দিলাম, তাহলে এই ফোঁটাটার এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নাই, সে অবস্থান আছে। তো এই যে অবস্থান, এই এখন এখানে যদি আমরা যদি সামনের দিকে চালাই, তাহলে এই যে বিন্দু যে পথ ধরে যে চলে, এই যে সে চলতেছে এদিকে, বিন্দু চলার পথকে একদিকে যদি চলে এরকম, যেটা স্টার্টিং আছে কিন্তু এন্ড নাই, এক জায়গাতে শুরু করছে শেষ নাই, কি বলা হয়? রেখাকে বলছে রেখা বলা হয়। আর অনেক অনেক বলছে রেখা হবে। আচ্ছা, আর নীলভ বলছে রশ্মি হবে। ওকে, সো যদি স্টার্ট থাকে কিন্তু এন্ড নাই, সেটা হচ্ছে রশ্মি। আর যদি স্টার্টিংও নাই এন্ডও নাই, সো এটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ওইটা এদিকে যাচ্ছে, তার মানে শুরু শেষ কোনোটাই নাই, সেটা হচ্ছে রেখা। রশ্মির কিন্তু একটা শুরু আছে কিন্তু শেষ নাই, এটাতে শুরু হয় কোনো শেষ নাই। কিন্তু রেখা হচ্ছে শুরুও নাই শেষও নাই, এদিকে যাইতেছে যাইতেছে, এদিকে যাইতেছে, দুদিকে যাইতেছে, এখন শুরু শেষ নাই। রেখা থেকে আমরা যে একটা পার্ট কেটে নেই, সেটাকে বলা হয় রেখাংশ। সো তাহলে রেখাংশর যে একটা পার্ট কেটে নিলাম, তাহলে রেখাংশের কিন্তু শুরু আছে আবার শেষও আছে, স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট দুটোই আছে। এখন আসো আমরা দেখি যে যদি দুটো রেখা পরস্পর যদি ছেদ করে, সো একটা রেখা একটা রেখা, আমি পুরোটা দিচ্ছি না, যে এরকম তীর আছে, সো এটা দুজন দুদিকে চলে যাচ্ছে, যখন দুইটা রেখা পরস্পর ছেদ করে কি ঘটনা ঘটে আমরা একটু দেখি। তাহলে এই বিন্দুতে ছেদ করলো, ছেদ করলে এখানে বিপরীত দিকে দুটো করে কোণ উৎপন্ন হয়। তাহলে এই একটা কোণ একটা কোণ, এই দুটো বিপরীত কোণ উৎপন্ন হয়েছে, এগুলো বলা হয় বিপ্রতীপ কোণ। এই বিপরীত কোণকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে এই যে এই কোণের বিপরীত হচ্ছে এইটা, এই দুটা কোণের মান হচ্ছে সমান, আর এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা। সো আমরা যদি মাপি, তাহলে এই কোণ আর এই কোণ আমরা সমান পাবো, আবার এই কোণ এবং এই কোণ, এই দুটার মানটা আমরা সমান পাবো। সো আমরা একটু দেখি। আচ্ছা, কোণের মধ্যে আমরা যাই, যে আমাদের যখন এরকম দুটো সরল রেখা যখন সে একটা বিন্দুতে মিলিত হবে, সো এই বিন্দুতে একটা কোণ উৎপন্ন হবে। এখন যদি এটা খুব লম্বালম্বি ভাবে যখন মিলিত হবে একজনের উপর একজন, তখন তাকে আমরা বলবো সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আর যদি সমকোণ হচ্ছে এই হলো সমকোণ, এরপর সমকোণ, তো সমকোণ না হলে এই পর্যন্ত আসছে, তার মানে এই যে কোণটা, সমকোণ হচ্ছে ছোট যে কোণটা, তাকে বলা হয় সূক্ষ্মকোণ। আর এই যে এতটুকু হলে সেটা সমকোণ হইতো, এতটুকু না হয়ে এই এতটুকু চলে আসলো, তার মানে এই যে এই পর্যন্ত, তার মানে এই যে কোণটা, এই পুরো কোণটা হচ্ছে সমকোণের চেয়ে বড়, কিন্তু পুরো 180 ডিগ্রির চেয়ে ছোট, এটাকে বলা হয় স্থূলকোণ। এটাকে বলা হয় স্থূলকোণ। আর যদি এই যে
কোণটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসছে, তাহলে আমরা এই যে কোণটা পাচ্ছি এটাকে বলা হয় 180 ডিগ্রি, অথবা 180 ডিগ্রি কোণটাকে আমরা বলি সরল কোণ। এখন আসলে আমরা যদি সরল কোণের চেয়ে যদি একটু বাড়াই, সো আমাদের কোণটা যদি এ পর্যন্ত আসতো তাহলে হচ্ছে এটা সরল কোণ হতো, একটু এ পর্যন্ত আসলো, তার মানে এই যে কোণটা, এই যে এই কোণটা, সো এখন এই কোণটা 180-র চেয়ে বড় হয়েছে কিন্তু 360-এর চেয়ে ছোট হয়েছে, এটাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। এটাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। তার মানে যে কোণটা 180-র চেয়ে বড়, মানে 2 সমকোণের চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে ছোট, তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। সো আর যদি আমাদের এখান থেকে শুরু করে এই বিন্দুর মধ্যে, তাহলে এই যে এখান থেকে শুরু করে আবার এখানে যদি ফিরে আসলো, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 360 ডিগ্রি। তার মানে একটা বিন্দু সে 360 ডিগ্রি কোণ নিজের মধ্যে ধারণ করে। এখন আসো আমরা তো এইখানে এই দুইটা কোণ আমরা এখানে অঙ্কন করলাম। সো এই একটা কোণ, এই একটা কোণ, এই পাশাপাশি দুটো কোণকে কি বলে? পাশাপাশি কোণ বলে। এই দুইটা কোণকে বলা হয় পাশাপাশি কোণ। তো পাশাপাশি কোণ মানে কি? পাশাপাশি কোণ মানে হচ্ছে সন্নিহিত কোণ, মানে কাছাকাছি কোণ। সো পাশাপাশি দুটো কোণকে বলা হয় সন্নিহিত কোণ। এখন এই পাশাপাশি দুটো কোণ, দুটার মান, সো এখানের মধ্যে দুটো কোণ, একটা কোণ, একটা কোণ, এর পাশাপাশি দুটো কোণ, এদের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন তাদের একজনকে অন্যজনের পূরক কোণ বলে, একজনকে অপরজনের পূরক কোণ বলে। তার মানে দুটো পূরক কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। সো এটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এটা হবে তাহলে 30 ডিগ্রি। আমাদের যদি বলা হয় যে একটা পূরক কোণ 40 ডিগ্রি, তাহলে আমরা ধরে নিব অবশ্যই অপর পূরক কোণটা 50 ডিগ্রি, কারণ আমরা জানি দুটো পূরক কোণের যোগফল সবসময় 90 ডিগ্রি হয়। এখন আসি আমরা, সো আমরা এখানের মধ্যে দুটো কোণ আঁকলাম, এই একটা কোণ, এই একটা কোণ। সো এখানে দুটো সন্নিহিত কোণ, পাশাপাশি কোণ, এই দুটো সন্নিহিত কোণের যোগফল যখন 180 ডিগ্রি সমান হয় তখন তাকে বলা হয় সম্পূরক কোণ, তখন তাকে বলে সম্পূরক কোণ। আয়শা বলছে সমন্বিত কোণটা যদি 90 এর লেস হয় তাহলে আলাদা করে কোনো এরকম কোনো নাম নাই যে 90 দুইটা যোগফল 90 কোণ হলে, দুইটা যোগফল 90 সমান হলে তখন একটা অপরটার পূরক বলে। আর যদি পূরক কোণ মানে এটা হচ্ছে যে তোমার কন্টেম্পোরারি অ্যাঙ্গেল। আর যদি একটা দুটো সন্নিহিত কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন একটাকে অপরটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ বলা হয়। এটা জানা থাকলে আমাদের যদি বলে দেয় যে একটা কোণের পরিমাণ 120 ডিগ্রি, তার সম্পূরক কোণের পরিমাণ কত? তাহলে সম্পূরক কোণের পরিমাণ কত? 60 ডিগ্রি, কারণ দুটো যোগফল হচ্ছে 180। ওকে, সো আমরা শুরুতে যেটা বলেছিলাম যে যখন দুটো রেখা পরস্পর যখন ছেদ করে একটা বিন্দুতে, তখন এই যে এই কোণ আর এই কোণ, আর এই কোণ আর এই কোণ, এই যে দুজন যে বিপরীত পাশে অবস্থিত তারা বলা হয় বিপ্রতীক কোণ। আবার দুটো রেখা ওরা হচ্ছে পরস্পর একই দিকে চলতেছে, একই দিকে চলতেছে, সো এটাকে বলা হয় সমান্তরাল সরলরেখা, যারা কখনো একে অন্যকে কি করবে না? ছেদ করবে না। সো একই সমান্তরালে চলতেছে। এখন আমরা এদের দুজনের এমন একটা রেখা আঁকলাম যে হচ্ছে এদের দুজনকে ছেদ করে, একে বলা হয় ছেদক। তাহলে ছেদক হচ্ছে দুটো সমান্তরাল রেখাকে দুটো বিন্দুতে, এই বিন্দুতে আর এই বিন্দুতে ছেদ করলো। এখন ছেদ করার পরে কি ঘটনাটা ঘটলো আমরা দেখি। সো একই রকম দেখতে যে কোণগুলো, তাহলে এই কোণ আর এই কোণ দুটো দেখতে একই রকম, যে এইটা হচ্ছে রেখার উপরে, এটা হচ্ছে রেখার উপরে, তাহলে এদেরকে দেখতে একই রকম লাগে, এই দুজন দেখতে একই রকম, এটা বলা হয় অনুরূপ কোণ, এগুলো বলা হয় অনুরূপ কোণ। সো অনুরূপ কোণ মানে এগুলো দেখতে একই রকম কোণ, অনুরূপ কোণগুলো কিন্তু সমান। আবার এই যে এইটা আর এইটাও কি, এরও অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। এখন আমরা একটু দেখি যে
অনুরূপ কোণে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো এই দুটোর এক সমান্তরাল রেখা আঁকলাম, একটা ছেদক আঁকলাম, তাইলে এটা হচ্ছে আমাদের রেখার নাম হচ্ছে এবি, এই রেখার নাম হচ্ছে সিডি। তাহলে এবি রেখার উপরের দিকে যে কোণটা উৎপন্ন হয় ছেদকের ডান পাশে, ছেদকের কোন পাশে? ডান পাশে। সো ছেদকের উল্টা পাশে, তার মানে ছেদকের বাম পাশে, এইখানে কোনটা উপরে হয়েছিল, এটা নিচে হবে। তার মানে এই কোণ হচ্ছে আমার ছেদকের ডান পাশে এবং উপরের দিকে, এই কোণটা হচ্ছে ছেদকের বাম পাশে এবং নিচের দিকে। এই দুটা কোণ এরা একজন একজনের পুরো উল্টা, এটাকে বলা হয় একান্তর কোণ। সো এই একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। এই জিনিসগুলো তোমার যখন তুমি অ্যাঙ্গেল ক্যালকুলেট করবা, তোমাকে যখন বিভিন্ন রকম অ্যাঙ্গেল দিয়ে দেবে, তখন কিন্তু তোমার এগুলো হিসাব করতে কিন্তু লাগবে। এই যে এখানে কার সমান কে, কার সমান কে, এটা যখন ক্যালকুলেট আসবে তখন তুমি এই জিনিসগুলো লাগবে। ধরো আমি একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেই। তো তোমাকে বলা হইলো যে ছেদকের কোণটা যেটা কি একান্তর কোণ বলছে যে বিপরীত দিকে, যে এইদিকে একটা। সো ধরো, আচ্ছা আমি একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আসি। ধরো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তোমাকে বললো তাহলে এই কোণটার মান কত, এই কোণটার মান কত, এটার নাম ধরো এক্স, এটা এক্স, এক্স সমান হোয়াট, এক্স সমান হোয়াট, কত হবে বলো তো? সো এটা যদি হয় 60, এটা যদি হয় 60, তাহলে এটার একান্তর কোণ হচ্ছে এটা, এটা একান্তর কোণ, এটাও 60, আর এইটা আর এইটা দুটো মিলে 180, কিন্তু যে দুটো দুটো সম্পর্ক কোণ দুটো 180, ও যদি 60 হয় তাহলে ও হচ্ছে 120। আবার অন্য হিসাব করতে পারো তুমি, ও যদি 60 হয় তাহলে ও 120, আর এর একান্তর কোণ হচ্ছে এ, এটা আর এটা কি একান্তর কোণ, তাহলে ওটা 120 হলে ওটা 120। এইভাবে আমাদের কিন্তু হিসাব করার সময় এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ হ্যাঁ, অনুরূপ ধরে হিসাব করতে পারো, রাইট, তুমি যেমন হিসাব করবা জিনিসটা সেম আসবে। এখন আসো, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমরা লম্বা করলাম, এটাকে এটা বাড়াইলাম, এটা বর্ধিত করলাম। বর্ধিত করলে ঘরের বাইরে যে কোণটা উৎপন্ন হবে, এইটা হলো ঘরের ভিতরে, ঘরের বাহিরে যে কোণটা উৎপন্ন হবে তাকে বলা হয় বাহিরের কোণ, তাকে বলা হয় বাহিরের কোণ। সো দিস ইজ বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা যদি হয় ধরো এক্স, তাহলে এই বহিস্থ কোণটার, তাহলে এই ভিতরে যে কোণগুলো আছে সেগুলো অন্তস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণটার ভাই হচ্ছে ও, ও হচ্ছে ওর সমগোত্রীয়। তাহলে এইটা ধরো এটার নাম হচ্ছে ওয়াই, আর এইটা এটা হলো জেড। এই বহিস্থ কোণটার মান হবে তো অন্তস্থ যে বিপরীত কোণ দুটো যোগফলের সমান। তার মানে এক্স সমান হবে এ ওয়াই এবং জেড, এক্স সমান হবে ওয়াই প্লাস জেড এর যোগফলের সমান। তার মানে একটা ত্রিভুজ এর যে বহিস্থ কোণ সেটা তার অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। তাইলে এটা শিখে কি লাভ হইলো? তাইলে পরে আমাদেরকে যদি এরকম দিল যে এটা হচ্ছে 100 ডিগ্রি, তাহলে এটা যদি হয় 40 ডিগ্রি, সো এটার মান তাহলে কত? রাইট। সো এটা হচ্ছে একটা বহিস্থ কোণ, এটা যদি 100 ডিগ্রি হয় তার মানে এর অন্তস্থ বিপরীত যেটা, এই যে এইটা আর এটা, এই দুজনের যোগফলও 100 ডিগ্রি হবে। তো যেহেতু ও 40 ডিগ্রি, তার মানে নিশ্চয় ও হচ্ছে 60 ডিগ্রি। অন্তস্থ বিপরীতের যোগফল হচ্ছে বহিস্থ কোণের সমান। এখন আসো আমাদের আমরা দেখি যে একটা ত্রিভুজ তার সে কত ডিগ্রি কোণ সে তার ভিতরে ধারণ করতে পারে। একটা ত্রিভুজের আমরা যদি ধরি যে তিনটা কোণ, সো এই কোণ, এই কোণ এবং এই কোণ, তাহলে ত্রিভুজ, তিন ভুজ, হ্যাঁ, তাহলে তিন ভুজ যদি থাকে, তাহলে সে হচ্ছে 180 ডিগ্রি কোণ
ধারণ করে। সো 3 ভুজ না বলে আমরা যদি 4 ভুজ বলতাম, এগুলো 4 ভুজ। সো 4 ভুজ, 4 ভুজ কত ডিগ্রি কোণ ধারণ করে? 360 ডিগ্রি কোণ ধারণ করে। তাহলে আমাকে বলো যে আমরা যদি এরকম 6 ভুজ যদি বলি, এটা হলো 6 ভুজ, হ্যাঁ। সো গ্লুকোজের স্ট্রাকচারের মধ্যে আমরা এরকম পড়ি 6 ভুজ স্ট্রাকচার, হ্যাঁ, পেন্টো সুগারের পঞ্চভুজ স্ট্রাকচার। এই 6 ভুজ যদি হয় তাহলে ও কত ডিগ্রি কোণ ধারণ করে? এটা বলা যাবে? 6 ভুজ যদি হয়, প্রত্যেক বলছে 540, প্রত্যেক চিন্তা করলে ত্রিভুজ যদি হয় 180, তাইলে 6 ভুজ তো 160। আচ্ছা, উৎস 540 কিভাবে বের করবো? ওকে, বাকিগুলো যেন বের করছো। তাহলে তুমি যেখানে তোমার 3 ভুজ হয়েছে সেখানে 180 হয়েছে। তার মানে যত ভুজ সেখান থেকে 2 বিয়োগ ইন্টু 180, যে কিন্তু সূত্র অনুযায়ী কাজ করে কিনা। তাহলে যত ভুজ, তো 4 ভুজ থেকে 2 বিয়োগ ইন্টু 180, কথা সঠিক আছে কিনা? সঠিক কিনা? 4 ভুজ সমান 360, মানে 4 বিয়োগ 2 ইন্টু 180। 3 ভুজের মানে 180, তা 3 বিয়োগ 2 ইন্টু 180, ঠিক আছে কিনা? 6 ভুজের মান হবে কিন্তু তাহলে 6 বিয়োগ 2 ইন্টু 180। ঠিক আছে, সে কাছে বোঝে নাই। রাসেল, যেখানে আমাদের 3 ভুজ, আচ্ছা, সূত্রটা হচ্ছে n-2 ইন্টু 180, হ্যাঁ। তো যখন আমাদের ত্রিভুজ হবে তাহলে সে হচ্ছে যে 3 - 2 ইন্টু 180 ডিগ্রি কোণ ধারণ করে, হ্যাঁ। তাহলে 3 বিয়োগ 2 180। চতুর্ভুজের ক্ষেত্রে তাহলে 4 বিয়োগ 2 ইন্টু 180, তাহলে কত হলো চতুর্ভুজের ক্ষেত্রে? 4 থেকে 2 গেলে 2, 2 ইন্টু 180, 360 ডিগ্রি। পঞ্চভুজের ক্ষেত্রে 5 বিয়োগ 2 ইন্টু 180, ঠিক আছে রাসেল? আচ্ছা, তো এখন আসো আমাদের এখানে অবশ্য, ও আমরা একটু কোণ যেহেতু পড়ে ফেলতেছি, কোণের আমরা আমাদের আচ্ছা বৃত্ত যখন আসবে তখন বৃত্তের কোণগুলো পড়বো। বৃত্ত সন্তুষ্ট যখন আমাদের, যখন বৃত্তের চাপটা চলে আসবে তখন আমরা বৃত্তের জিনিসপত্র নিয়ে আমরা কথা বলবো। তো আসলে আমরা একটু ত্রিভুজের, আজকে আমাদের মেইন টপিক হলো ত্রিভুজ। তো ত্রিভুজ নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। তো ত্রিভুজের ক্ষেত্রে যেটা হইতে পারে, ত্রিভুজের 3টা বাহু সমান হতে পারে, আমরা তাকে বলি সমবাহু ত্রিভুজ। আবার ত্রিভুজের 2টো বাহু সমান, একটা বাহু সমান না, এটা আমরা বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার ত্রিভুজের কোন বাহু সমান না, এটা আমরা বলতে পারি বিষমবাহু ত্রিভুজ। আমরা মূলত এই ত্রিভুজগুলোর আমরা এদের ক্ষেত্রফল কেমনে বের করব এই জিনিসপত্র নিয়ে আমরা সামনে আস্তে আস্তে কথা বলবো। তো ত্রিভুজের যদি একটা কোণ যদি সমকোণ হয় তাকে বলা হয়, একটা কোণ যদি সমকোণ হয় তাকে বলে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের একটা কোণ যদি স্থূলকোণ যদি হয়, সো তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। আর ত্রিভুজের প্রত্যেকটা কোণ যদি সূক্ষ্মকোণ হয় তখন তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো আমরা এই ত্রিভুজের অঙ্ক করার সময় আমাদের এখানে মূলত যেমন পরীক্ষায় আসবে, আমাদের বিভিন্ন টাইপসের ত্রিভুজ থেকে ক্ষেত্রফল বের করা লাগতে পারে, আমাদের বিভিন্ন টাইপসের ত্রিভুজ থেকে আমাদের উচ্চতা বের করা লাগতে পারে, হ্যাঁ। বিভিন্ন রকম ভাবে আমাদের কোশ্চেন আসতে পারে, আমরা সব রকম কোশ্চেনের জন্য প্রিপেয়ার থাকতে হবে। আমরা একটু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো নিয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করি। তো আমরা এমনি আজ হল ত্রিভুজের একটা সূত্র জানি, সেটা জানি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? সো আমাদের কাছে যদি এরকম থাকে, দিস ইজ এ ত্রিভুজ, সো এখানের মধ্যে আমাদের ত্রিভুজের ভূমি আছে এবং এই উচ্চতাটা আছে, এই যে উচ্চতাটা আমাদের আছে, এই উচ্চতা আমাদের কাছে আছে। যদি ভূমি আর উচ্চতা যদি থাকে তাহলে আমরা ইজিলি কিন্তু আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা,
দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। তো এখন সব ত্রিভুজের মধ্যে তো আমাদেরকে উচ্চতা দিয়ে দিবে না, ভূমিও দিয়ে দিবে না, এক একটা ত্রিভুজের জন্য তোমার এক এক রকমের। তো আমরা এখন তিনটা আলাদা আলাদা সূত্র শিখতে হবে। প্রথম আসো আমরা একটু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করব দেখি, কার কার মনে আছে। সমবাহু ত্রিভুজ মানে তিন বাহু সমান, তিন বাহু সমান। তো সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, মানে এটাও এ, এটাও এ, এটা এ, ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কয়ার, রাইট। শুধু এ স্কয়ার না, √3/4 এ স্কয়ার, এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর যদি আমাদের সমদ্বিবাহু যদি হয়, ধরো এটা হচ্ছে সমদ্বিবাহু, যেখানে আমাদের এই দুটো বাহু সমান, যে দুটো বাহু সমান তারা হচ্ছে এ, তাহলে ও এ, এটাও এ। আর যে বাহুটা অসমান ভূমি সেটা হচ্ছে বি। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেখানে এই বিটা হচ্ছে অসমান বাহু, যেটাকে আমরা ভূমি বলতে পারি, যেটা অসমান বাহু। আর এটা হচ্ছে যেটা সমান সমান যে বাহুগুলো থাকে। এখন প্রশ্ন হচ্ছে যদি বিষম বাহু ত্রিভুজ থাকে, রাইট, আমাদের কাছে এখানের মধ্যে যে দৈর্ঘ্য কোনোটাই এরকম সমান নাই। সো যদি এরকম হয় এবং আমরা যদি ধরি যে আমাদের এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে বি, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে সি, তখন আমরা যখন তিনটা দৈর্ঘ্য যোগ করব তাকে কি বলা হয়? ত্রিভুজের তিনটা যখন যোগ করবো তখন তাকে কি বলা হয়? ত্রিভুজের পরিসীমা বলা হয়, রাইট। সো আমরা যখন তিনটা জন যোগ করবো তখন পরিসীমা পাবো। এই পরিসীমাকে যখন আমরা 2 দ্বারা ভাগ করব, আমরা যেটা পাবো তাকে বলে অর্ধ পরিসীমা। ওই অর্ধ পরিসীমাকে এস দ্বারা সূচিত করা হয়, অর্ধ পরিসীমাকে বলা হয় এস। তার মানে পরিসীমা মানে কত এস? পরিসীমা মানে আসলে 2s, রাইট। তো এই অর্ধ পরিসীমা জেনে আমাদের কি লাভ হবে? অর্ধ পরিসীমা দিয়ে আমরা এই ধরনের বিষমবাহু ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বের করতে পারবো। কিভাবে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা হচ্ছে আমাদের তিন রকমের। তাহলে আমি একটু রিভিউ করি। সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যদি থাকে যেখানে তিনটা বাহু সমান, ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। যদি সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় যেখানের মধ্যে অসমান হচ্ছে বি আর সমান সমান বাহু হচ্ছে এ, সূত্রটা হচ্ছে b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর যদি বিষমবাহু ত্রিভুজ যদি হয় যে কোনো বাহু সমান টমান নাই, তখন তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা যদি যোগ করি আমরা হচ্ছে যে, এবং যোগফলকে যদি ভাগ করলে অর্ধ পরিসীমা পাবো। সেই অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা সূচিত করব। তখন ক্ষেত্রফল সমান হবে আমাদের √s * s - a, s - b, s - c। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তো সব মিলে তোমার জ্যামিতি আবার পরিমিতির মধ্যে কিছু সূত্র আছে। তো সবগুলো সূত্র আমরা যদি চিন্তা করি অনেক বড় একটা ফাইল হয়ে যাবে মোটামুটি সূত্রের। সবগুলো সূত্র অবশ্যই তোমাকে আলাদাভাবে কোন এক জায়গায় লিখে তোমার চোখের সামনে রাখতে হবে, যাতে করে তুমি এগুলো ভুলে না যাও। চলো আমরা একটু এখানের মধ্যে আগের বিসিএস গুলোতে কেমন প্রশ্ন আসে সেই জিনিসগুলো একটু দেখি। দুটো সমান্তরাল রেখা কয়টা বিন্দুতে ছেদ করে, কে বলতে পারবা? দুটো সমান্তরাল রেখা কয়টা বিন্দুতে ছেদ করে, একটা নাকি দুটা? রহিমা, ওয়ালাইকুম সালাম। তুমি কি রহিমা নাকি রাহি আবার মা? কারণ তুমি স্পেস দিয়ে লেখছো রাহি আবার মা। ছেদ করে না, রাইট, সমান্তরাল রেখা কখনো ছেদ করে না। ভেরি গুড। এই টাইপসের তোমার প্রশ্ন ফেস টেস্ট করতে পারো। আচ্ছা ধরো রহিমা, আচ্ছা বুঝতে পারছি, মানে তুমি স্পেস এমনি সুন্দর জন্য দিছো না। স্পেস মানে ওই স্পেস বাউন্ড যে আমাদের সেই স্পেস বাউন্ড না, মানে ওর নামের স্পেস আর কি। আচ্ছা ধরো আজকে বৃষ্টি হবে না, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? আজকে নিশ্চিত খুব রোদ উঠতেছে, বৃষ্টি হবে না, শিওর বৃষ্টি হবে না, তাহলে যদি বলো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? 0, রাইট। আমরা এই টাইপসের আইকিউ টাইপের প্রশ্ন কিন্তু বিসিএস এর মধ্যে বেশ ভালো রকমের আসে।
তোমরা দেখছো লগের মধ্যে কিরকম তোমরা আইকিউ টাইপের প্রশ্ন দিয়েছো। তো তুমি যেই চ্যাপ্টারটা তুমি করবা ওই চ্যাপ্টারের বেসিকটা তোমার খুব ভালোভাবে জানতে হবে, তুমি জিনিসটা বুঝো। প্রতি বিসিএস এ কিছু আইকিউ টাইপের প্রশ্ন থাকে যে যে স্টুডেন্ট মোটামুটি বুঝে জিনিসটা সে এটা বুঝতে পারবে আনসারটা কি। আচ্ছা, একটা ত্রিভুজের দুটো বাহু, ধর এটার দৈর্ঘ্য হচ্ছে এ, এটার দৈর্ঘ্য হচ্ছে বি, এটার দৈর্ঘ্য হচ্ছে সি। ত্রিভুজের সব সময় তার দুটো বাহুর দৈর্ঘ্য অবশ্যই তার তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তর অথবা সমান হবে, ঠিক আছে কিনা? বৃহত্তর অথবা সমান হবে, সমান হবে, রাইট, সমান হবে না, এটা অবশ্যই বৃহত্তর হইতে হবে, সমান হওয়া যাবে না কোনোভাবেই। আচ্ছা, এখানে কিছু মুখস্থ টাইপের কিছু প্রশ্ন, যেমনি জনক টনক কে এরকম আছে, ইউক্লিড আছে, এরকম এগুলো মুখস্থ টাইপের অঙ্ক, সেটা আমি পড়াচ্ছি না, সেটা তুমি রিডিং করে নিও। যেহেতু জনক ইউক্লিড একটা গ্রন্থ লেখছিল এলিমেন্ট 13টা খণ্ডে বিভক্ত, সেগুলো তোমরা পড়ে নিও। সো রেখার প্রান্ত বিন্দু কয়টা? রেখার প্রান্ত বিন্দু কয়টা? রেখার প্রান্ত বিন্দু কয়টা? রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। রাইট, রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। সাদিয়া বলছে দুইটা, রেখার আসলে কোনো প্রান্ত বিন্দু নাই। রেখাংশের প্রান্ত বিন্দু কয়টা? রেখাংশের প্রান্ত বিন্দু হচ্ছে দুটো প্রান্ত বিন্দু আছে, কারণ আমরা জানি এ হচ্ছে আমাদের রেখা যাদের কোনো স্টার্ট এবং এন্ডিং নাই, যদি কেটে নেই তাহলে রেখাংশ পাওয়া যায়, তার প্রান্ত বিন্দু হচ্ছে দুইটা। রশ্মির প্রান্ত বিন্দু হচ্ছে স্টার্টিং হত কোনো এন্ড নাই, তাহলে একটা মাত্র প্রান্ত বিন্দু হচ্ছে রশ্মি। ওকে, সো আমাদেরকে যদি বলে যে দুটো বিন্দু দিয়ে কয়টা রেখা আঁকা যায়? দুটো বিন্দুতে কয়টা রেখা আঁকা যায়? দুটো বিন্দুতে একটা সরলরেখা আঁকা যায়, রাইট, দুটো বিন্দুতে একটা সরলরেখা আঁকা যায়। ইউক্লিডের একটা বিখ্যাত উপপাদ্য আছে, সেটা হচ্ছে একটা বিন্দু এবং তার যে সমান্তরাল সরলরেখা দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। সো এগুলোকে বলা হয় স্বতঃসিদ্ধ। তার মানে এটা তোমাকে বিলিভ করতে হবে, এটা কোনো প্রুফ নাই, এখন পর্যন্ত কেউ প্রুফ প্রেজেন্ট করতে পারে নাই। ইউক্লিডের ওনার খুব বিখ্যাত উপপাদ্য যে একটা ত্রিভুজ, একটা রেখা এবং একটা বিন্দু যদি থাকে, ওই বিন্দু দিয়ে ওই রেখার সমান্তরাল একটি এবং কেবলমাত্র একটি রেখা আঁকা যায়। এটা তোমাকে বিশ্বাস করতে হবে, এটা সঠিক, কিন্তু এটা তুমি প্রমাণ নাই, প্রমাণ করতে হবে না, এখন পর্যন্ত কেউ এটা কোনো প্রুফ প্রমাণ করতে পারে নাকি এখন পর্যন্ত, আমি তো অপ্রমাণিত রয়ে গেছে। আচ্ছা চলো, আমরা হচ্ছে যে এখন যে কোন যেটা পড়লাম আমরা, তো কোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 13 বিসিতে একটা প্রশ্ন আসছে, একটা কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেক। হ্যাঁ, ওনার কথার উনি প্রমাণ করেন নাই, না উনি শুধু শুধু স্বতঃসিদ্ধ দিচ্ছেন। মধ্যযুগে একজন বিখ্যাত গণিতবিদ ছিল, তার নাম হচ্ছে তোমার পিয়ে দা ফার্মা। হ্যাঁ, তার নাম হচ্ছে পিয়ে দা ফার্মা। হ্যাঁ, তো আমি একটু ফোন রিসিভ করতে হবে, সরি। হ্যাঁ করিম ভাই, আমি একটা মিটিং, হ্যাঁ আমি রাতে করে দিব। হ্যাঁ, মধ্যযুগে একটা বিখ্যাত গণিতবিদ ছিল, তার নাম ছিল পিয়ে ফার্মা। তো সে মূলত তোমার গণিতবিদ না, সে ছিল মূলত আইনজীবী। আইনজীবী হইলেও সে গণিতের অনেকগুলো তোমার মৌলিক অনেকগুলো উপপাদ্য সে দিছিল। তো তার একটা তোমার অনেকগুলো উপপাদ্য ছিল তার। হ্যাঁ, তোমার প্রাইম নাম্বার নিয়ে অনেকগুলো উপপাদ্য ছিল তার। তার সবচেয়ে বিখ্যাত যে উপপাদ্য, যেটা তোমার প্রমাণ করতে হবে 300 বছর লেগে গেছে, সেই উপপাদ্যটা ছিল এরকম। ধরো আমরা হচ্ছে যে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার লেখা যায়, রাইট? ধরো আমরা হচ্ছে যে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু আমরা হচ্ছে যে কত 5 স্কোয়ার। হ্যাঁ, এরকম হচ্ছে আমরা লিখতে পারবো। তো ফার্মা একটা কথা বলছিল, তার মানে এই সমীকরণগুলো কেমন, এটা হচ্ছে তোমাদের এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা আমরা লিখতেছি, তাই না?
তো সে তোমার বলছে যে আমরা এই সূত্রটা কেবলমাত্র n এর মান 2 অথবা 3 হলে পসিবল, মানে 3 পর্যন্ত পসিবল, n এর মান 3 এর চেয়ে বড় হলে এই সূত্রটা কোনোদিনও পসিবল হবে না। তো তার একটা ইয়ে ছিল, সে তোমার তখন ফ্রেঞ্চ এবং ইংরেজদের মধ্যে তোমার জ্ঞান বিজ্ঞান নিয়ে যথেষ্ট রকমের প্রতিযোগিতা ছিল। তো সে ছিল ফ্রেঞ্চ, তো সে বললো আমার ইংরেজি বন্ধুদের জন্য আমি এটা রেখে গেলাম, ওরা একটা প্রমাণ দিক। হ্যাঁ, তো সবাই মোটামুটি বেশ বলদ ধর্ম, এটাকে প্রমাণ করতে পারতেছে না সে, সে কোনো কোথাও প্রমাণ লিখে রাখে নাই। হ্যাঁ, তো তার যে ম্যাথমেটিক্স এর তোমার যে বইটা ছিল, সে এটা কোন একটা লেখা লিখে রাখছে, যেটা একটা ভালো প্রমাণ আমার কাছে আছে। সে যেটা পড়তো তোমার এই ছিল তোমার এই প্রবলেমের তার বই। হ্যাঁ, তো যেটা করতো এই যে মার্জিনের মধ্যে সে সলভ করতো, মার্জিনের মধ্যে সলভ করতো, এই মার্জিনের মধ্যে বইয়ের মার্জিনের মধ্যে সলভ করতো, মানে পুরো কোথাও তোমার হচ্ছে যে লিখতো না, মার্জিনের মধ্যে বিভিন্ন প্রবলেম সলভ করতো। তো বলছে এটা একটা জুৎস প্রমাণ আমার কাছে আছে, কিন্তু আমার বই যে মার্জিন এটা প্রমাণটা লেখার জন্য যথেষ্ট না, তো এটা প্রমাণ সে লিখে যায় না। এটা নিয়ে মানে পৃথিবীর মানুষজন 200-300 বছর চেষ্টা করছে। প্রথমত 1995-এ এসে তোমার অনেক আধুনিক হিসাব নিকাশ, জ্ঞান বিজ্ঞানের অনেক আধুনিক হিসাব নিকাশ যেগুলো হচ্ছে উনি মারা যাওয়ার পর আবিষ্কার হয়েছে। ধরো জেমস অয়েলারের সূত্রগুলো তখন আবিষ্কার হয় না, অয়েলার তারপরে আসছে। সো অয়েলারের অনেক উপপাদ্য ইউজ করে তখন এটা প্রমাণ করতে পারছে মানুষজন। তো মানুষ এখনো চিন্তা করতেছে যে তোমার এখন তোমার ফার্মার সময় তো আর এটা ছিল না, এইটা উপপাদ্যটার নাম হচ্ছে ফার্মার শেষ উপপাদ্য, বলা হয় ফার্মার শেষ উপপাদ্য। এটা খুব মানে ক্রিটিক্যাল কোনো কিছুতে ব্যবহার করা হয়, যে 300 বছর ধরে মানে চেষ্টা করছে এটা প্রমাণ করার জন্য যে তোমার এন এর মান তোমার 3 পর্যন্ত সত্য হবে, এরপরে এটা সঠিক হবে না, এটা কখনো। 300 বছর মানে চেষ্টা করছে এটা নিয়ে, ভাগা ভাগা সায়েন্টিস্ট চেষ্টা করছে। পরে 1995-এ এসে এক ম্যাথমেটিশিয়ান এটা প্রুফ করে দেয়, কিন্তু দুঃখজনক হলো সে গণিতের অনেকগুলো তোমার থিওরেম উল্লেখ করছে যেগুলো কিন্তু ফার্মার সময় ছিল না। তো নিশ্চয় ফার্মা আরো ইজি কোনো সিস্টেমে তোমার হচ্ছে যে প্রুফ করছে। যে গল্পটা বলার একটা কারণ হচ্ছে, তো এই কাহিনীটা আমি এক জায়গায় পড়ছি, তো পড়ার পরে সেখানের মধ্যে তোমার রাইটে লিখে রাখছে যে এটা যে প্রুফ করতে পারবে ও হচ্ছে গণিতের সবচেয়ে বড় পুরস্কার। গণিতে কি নোবেল আছে? গণিতে কি নোবেল আছে বলো তো? গণিতে নোবেল দেয়? গণিতে নোবেল দেয় না, নোবেল নাই। বাট গণিতের নোবেলের হোমোলগ হচ্ছে এবেল পুরস্কার। তো এবেল আরেকজন গণিতবিদ, এবেলের নাম অনুসারে এবেল পুরস্কার দেওয়া হয়। তো আমি যে প্রবলেমটা যেখানে দেখি সেখানে বলছে যে এটা যে প্রমাণ করতে পারবে সে এবেল পুরস্কার পাই যেতে পারে, মানে এটার প্রুফ যদি করতে পারে। তো তখন আমি করি মাত্র 9-এ। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম শালা এবেল পুরস্কার তো আমাকে পাইতে হবে তাইলে, এটা তো খুব একটা এত কঠিন কিছু না, এত সহজ, এটা তো প্রমাণ করা যাবে এটা। মনে আছে এখন আমি অনেক দিন টানা ধরো 3-4 দিন তোমার 4-5 দিস্তা কাগজ শেষ করে ফেলছি, নিউজ প্রিন্ট কাগজ ছিল তখন আমাদের সময়। আমি যদি এটা করতেছি, এটা প্রমাণ করতে হবে আমাকে, এবেল পুরস্কার তো পাই যেতে হবে। আমার মাথায় তো আসে নাই যেটা আমার চেয়ে অনেক বড় বড় লোকজন এটা প্রুভ করার ট্রাই করছে। 4-5 দিন চেষ্টা চেষ্টা করলাম অনেক করে, গাণিতিক আরো পদ্ধতির মধ্যে দিয়ে যত রকম পারি, নাইনে যেগুলো পারা যায় আর কি, নাইনে তার কি আর পারি, নাইনের মধ্যে যে সিস্টেম গুলো পারা যায় সেটা দিয়ে খুবই চেষ্টা করছি। আব্বা দিছে মায়ের করতে দিয়ে এখন ইয়া কাগজ সব শেষ করে ফেলাইছিস, তোর কাগজ এনে দিলাম, কাগজ সব শেষ করে ফেলাইছিস, কি করছিস দেখি, একই জিনিস বারবার লিখছিস কি জন্য এগুলোর মধ্যে। খুবই ডেডিকেশন, খুবই ডেডিকেশন। আচ্ছা, আমরা চলে আসি আমাদের কোণে। তো একটা কোণের মান তার পূরক কোণের মানের যদি অর্ধেক হয়, সো কোনটা মান কত আর কি বিশেষ আসছে, খুবই সিম্পল। তো তুমি যদি ধরো একটা হলো এগুলো অপশন ইউজ করে তুমি করতে পারো মুখে মুখে, আচ্ছা ঠিক আছে তুমি মুখে মুখে করবা না, তুমি এক্স দ্বারা করবা। তাহলে ধরো কোণের মান পূরক কোণের অর্ধেক। আচ্ছা, তাহলে কোণের মান যদি পূরক কোণের অর্ধেক হয়, তা আমরা জানি পূরক কোণ কাকে বলে। পূরক কোণ মানে যখন দুইটা কোণের যোগফল 90 হয় তখন তাকে বলা হয় পূরক কোণ। তার মানে একজন যদি হয় এক্স, আরেকজন হবে তোমার 90 মাইনাস এক্স। এই যদি এক্স হয় আরেকজন হবে 90 মাইনাস এক্স, কারণ পূরক কোণ তো দুটার যোগফল তো তোমার 90 হবে, তাই না? তাইলে এই কোণটা হবে, আমাদের বলছে এই কোণের মানটা তার পূরক কোণের অর্ধেক। তো তুমি ইকুয়েশন করলে, এখন তুমি এখান থেকে এক্স এর ভ্যালু বের করলা। আচ্ছা, কোণাকুণি করলে হচ্ছে তোমার 2x 90 মাইনাস এক্স, তাহলে কত 2x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 90। তাহলে 3x ইকুয়াল টু 90 হইলে x ইকুয়াল টু 30। এখন এটা তুমি অঙ্ক করে করতে পারো, আবার তুমি চাইলে অঙ্ক না করে তুমি হচ্ছে যে সরাসরি অপশন টেস্ট করে করতে পারো, এবং সেটা তোমার টাইমও কম লাগতে পারে। আমরা দেখি অপশন টেস্ট করে করি। অপশন বলছে স্কয়ার, ওখানে স্কয়ার না তো, এটা 2 স্কয়ার না, 2 তোমার 60, খ বলছে এখানের মধ্যে 45, গ বলছে
30 আর ঘ বলছে 25। তো বলছে একটা কোণের মান তো পুরো কোণের অর্ধেক। তো আমাদের যদি কোণটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে পুরো কোণ কত? 30। তো 60 কি 30 এর অর্ধেক না, তাহলে এটা হবে না। যদি বলতো একটা কোণের মান তার পুরো কোণের দ্বিগুণ, তখন 60 আমরা আনসারটা নিতাম। পরের অপশন কতে আসি। সো 45 এর পুরো কোণ কত? 45। তো 45 এর অর্ধেক না, বাদ। এখন আসি 30 ডিগ্রি পুরো কোণ কত? পুরো কোণ কত? 60। তো 30 হচ্ছে 60 এর অর্ধেক, তাহলে দিস ইজ আনসার। তাহলে এইভাবে আমরা অত্যন্ত দ্রুত গতিতে আমরা মুখে মুখে এই সামনে কিছুগুলো করে ফেলতে পারবো। তারপরে দুটি সংযোগ সমস্যা, দুই সমকোণ একটা কি বলে? অর্ধবৃত্তস্থ কোণ। আমরা আসবো বৃত্তে যাবো, চ্যাপ্টার জাম করবো। সম্পূরক কোণ কত কত। ওকে, আচ্ছা আমরা এই প্রশ্নে আসি। একটা ত্রিভুজের তিনটা কোণ অনুপাত হচ্ছে 5:6:7। তো বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত? তো বলছে 5:6:7। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? আমরা আগে তোমার কোণগুলোর মান বের করে ফেলতে পারি, রাইট? তাহলে এখানে আমরা কোনগুলো আমার কত হবে? আমরা অনুপাতের চ্যাপ্টার মধ্যে এগুলো করাইছিলাম, তাই না? তাইলে একটা কোণের মান, প্রথম কোণের মান 5, তারপরের কোণের মান 6, তারপর মান কত? 7। তাহলে 5 6 11, 11 7 কত? 18। তাহলে আমরা জানি তিনটা কোণের মান হচ্ছে কত? 180 ডিগ্রি। 18 মানে 180 যদি হয়, তাহলে 7 মানে 70, 6 মানে 60, 5 মানে 50। তাহলে আমাদের পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, এটা বৃহত্তম কোণ। সো বৃহত্তম থেকে ক্ষুদ্রতম গেলে আমাদের থাকার 20। তো এই টাইপসের প্রশ্ন পিকেবিতে অনেক জায়গায় আসছে। ওকে, তো তোমরা আশা করি এগুলো পারবা। এখানে আমাদের ওকে, আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল টাইপের কয়েকটা প্রবলেম আমরা সলভ করি। সো আমাদের এখানের মধ্যে 18 নম্বর যে প্রশ্নটা, পাশের চিত্রে এক্স এর মান কত? এই টাইপসের প্রশ্ন অনেক আসতে পারে যে তোমার এখানে এক্স এর মান কত, সেটা হচ্ছে বেশি সহজ। তো এখানের মধ্যে তোমার এখানে এই হচ্ছে এক্স, তারপরে এ হচ্ছে তোমার এ হচ্ছে তোমার সরি এ হচ্ছে তোমার 90, এ হচ্ছে 45। এক্স এর মান কত? তাহলে এই 45, 90, 30 আর এক্স সবগুলো মিলে 180 হবে, তাই না? ওকে, সো এই টাইপসের অঙ্ক আশা করি পারবা। একটা ষড়ভুজের অন্তস্থ কোণ সমষ্টি কত? আমরা এর আগে করছি, ষড়ভুজের অন্তস্থ কোণ সমষ্টি হচ্ছে, আমরা জানি যে যতগুলো বাহু থাকবে, সো n-2 ইন্টু 180। ষড়ভুজ হলে 6-2 ইন্টু 180। তারপরে আবার বাহুর সংখ্যা আসতে পারে, এখান থেকে বাহু আসতে পারে। তো আমরা জানি যে তোমার যে কোনো বহুভুজে আমাদের বহিস্থ কোণগুলো সমষ্টি, আমরা যদি আমরা কোশ্চেনটাকে পড়ি, আমরা কোশ্চেনটা বলছে একটা বহুভুজে প্রত্যেকটা অন্তস্থ কোণের মান 120 ডিগ্রি। তো বলছে প্রতিটা অন্তস্থ কোণ, প্রতিটা অন্তস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা একটা উপপাদ্য জানি, তুমি একটা বহুভুজের সবগুলো বহিস্থ কোণ যদি যোগ করে দাও, তাহলে যোগ করলে যোগফল হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি বলি না, সেটা হচ্ছে পজিটিভ কোণ নেগেটিভ কোণ জিনিসটা কি। আমরা যদি ঘড়ির কাঁটার এদিকে যাচ্ছে কি বিপরীত দিকে নাকি দিকে, এই যে এভাবে ঘুরে আসলাম, এই যে এভাবে ঘুরে আসলাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসছে নাকি দিকে আসছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসছি। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে সেটা ধনাত্মক কোণ। আর যদি ঘড়ির কাঁটার দিকে যদি যাও, সো আমাদের ধরো এই যে এইভাবে যাচ্ছি, আমরা এইভাবে যাচ্ছি, ঘড়ি কাঁটার দিকে যাচ্ছি, হ্যাঁ দিকে যাচ্ছি। তো ধরো এইভাবে ঘড়ি কাঁটার দিকে যদি যাই আমরা, তখন তাকে বলা হয় ঋণাত্মক কোণ, নেগেটিভ কোণ বলা হয়। হ্যাঁ, ঘড়ি কাঁটার দিকে যদি যাই, হ্যাঁ নেগেটিভ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে গেলে সেগুলো পজিটিভ কোণ বলে। নিশাত, এন্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ। সো তুমি যদি ধরো এখানের মধ্যে
এন্টি ক্লকওয়াইজ যদি যাও, এন্টি ক্লকওয়াইজ যদি যাও তুমি ঘুরো এভাবে, তাহলে এখান থেকে 0 ডিগ্রি শুরু হয়ে এই 0 হয়ে 0 হয়ে শুরু হয়ে এখানের মধ্যে আস্তে আস্তে এখানে পর্যন্ত আসলে 360 ডিগ্রি পূর্ণ হয়েছে। কিন্তু তুমি যদি ধরো তুমি যদি ঘড়ি কাটার দিকে যদি যাও এই তুমি এই দিকে যাওয়া যাওয়া মানে হচ্ছে কোনগুলো নেগেটিভ হচ্ছে, ঘড়ি কাটার দিকে হচ্ছে মাইনাস, বিপরীত হচ্ছে প্লাস। ওকে, তো তুমি যদি একটা ত্রিভুজ না সরি, তুমি আমার সাথে তোমার মিল থাকা লাগবে না, পড়ায় কি রে ভাই, বইয়ের মিল থাকা লাগবে না। তো একটা বহুভুজের আমরা সবগুলো কোণ যদি যোগ করে দিই, যে কোনো বহুভুজের সবগুলো কোণ যদি যোগ করে দেই, তাহলে সেই কোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি। একটা ত্রিভুজের 360 ডিগ্রি। তো আমাদের কোশ্চেনে বলছে একটা তোমার বহুভুজের প্রত্যেকটা অন্তস্থ কোণ 120 ডিগ্রি। তো একটা জিনিস দেখো, ধরো এটা যদি আমাদের ত্রিভুজ যদি হইতো, এটা ধরো ত্রিভুজ যদি হইতো এটা, তো বহিস্থ কোণ যদি হয় 120, তাহলে অন্তস্থটা কত? অন্তস্থটা কত? 60, রাইট? কারণ বহিস্থ অন্তস্থ সন্নিহিত কোণ, তার মানে প্রত্যেকটা অন্তস্থ কোণ যদি 120 হয়, তার প্রত্যেকটা বহিস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি। তার প্রত্যেকটা বহিস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি। আবার আমরা জানি বহিস্থ কোণগুলো সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমাদের যদি বাহুর সংখ্যা বের করতে বলা হয়, আমরা 360 কে 60 দ্বারা ভাগ করলে আমাদের বাহুর সংখ্যা বেড়ে চলে আসবে। বুঝেন, বুঝো নাই? ধরো একটা বহুভুজ, সেটা হতে পারে ত্রিভুজ, হতে পঞ্চভুজ, যে কোনো ভুজ হতে পারে। হ্যাঁ, ওকে, ধরো আমাদের এই আমাদের বহুভুজটা, সেটা ত্রিভুজ একটা, এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি, এটা হলো বহিস্থ কোণ। তো বললো তাহলে প্রত্যেকটা, সরি আমি এটা বলছি, উল্টা উল্টা বলছি, সরি সরি, আমি এখানে বলতে প্রতিটা অন্তস্থ কোণের মান। সো দেখো, আমাকে যদি বলতো এখানের মধ্যে যে প্রতিটা অন্তস্থ কোণের মান 60 ডিগ্রি, ধরো, হ্যাঁ, প্রতিটা অন্তস্থ কোণের মান 60 ডিগ্রি, প্রত্যেকটা 60 ডিগ্রি, তাহলে অন্তস্থ কোণের মান যা হবে, বহিস্থ কোণের মান কত হবে? তাহলে এটা বহিস্থ কোণের মানটা কত হবে? এটা 60 হয়, তাহলে এটা 120 করে হবে, এটা 120 হবে। যেহেতু এখানে অন্তস্থ বহিস্থ পাশাপাশি থাকতেছে, সো দুটো যোগফল তো 180, তাহলে প্রত্যেকটা অন্তস্থ যদি 120 হয়, বহিস্থ হলে তোমার হচ্ছে যে এখানের মধ্যে কি বলছে, প্রতিটা অন্তস্থ বলছে 120 ডিগ্রি। প্রতিটা অন্তস্থ যদি 120 হয়, তাহলে এই বহির্ভুজের প্রত্যেকটা বহিস্থ কোণের মান কত হবে? 60 হবে, এখানে যেরকম আমরা বললাম। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা কত আছে, এখানে আমরা অ্যান্সার দিই। তাহলে এখানে প্রত্যেকটা অন্তস্থ কোণ মান হলো 60 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা বহিস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। এখন আমরা জানি যে কোনো বহুভুজের সবগুলো বহিস্থ কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। এই বহুভুজটার সবগুলো বহিস্থ কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি, আর প্রত্যেকটা মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে বাহু কয়টা এখানে? দেখেন বাহু কয়টা? বাহু কয়টা? 3টা, রাইট? তো এই কোশ্চেন আমাদের বলছে প্রত্যেকটা অন্তস্থ কোণ বলছে 120। তো প্রত্যেকটা অন্তস্থ কোণ যদি 120 হয়, তাহলে প্রত্যেকটা বহিস্থ হবে 60। আমরা জানি ত্রিভুজের, সরি ত্রিভুজ না, যে কোনো বহুভুজেরই সবগুলো বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে সবগুলো বহুভুজের সমষ্টি হলো 360, আর একটা বহিস্থ হলো 60, তাহলে বাহু হলো 6টা। নিয়ে যাবেন, তুমি পরে আবার একটা দেখে নিও। কারা কারা বুঝো নাই? আচ্ছা, জিনিসটা হচ্ছে এটা, যে বাহুর সংখ্যা ইজ ইকুয়াল টু বহিস্থ কোণের যোগফল, বহিস্থ কোণের যোগফল। সো বহিস্থ কোণের যোগফল ভাগ প্রতিটা বহিস্থ কোণের মান, ভাগ প্রতিটা বহিস্থ কোণের মান। আমি বলছি যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলো যোগফল হলো 360 ডিগ্রি। এখন এখানে বলছে প্রত্যেকটা অন্তস্থ কোণ বলছে 120,
তো প্রত্যেকটা অন্তস্থ কোণ যদি তোমার 120 হয়, প্রত্যেকটা বহিস্থ কোণের মান কত? তুমি যদি কমপ্লেক্স করো তাহলে জিনিসটা কমপ্লেক্স, বাট তোমরা যেটা করো, তোমরা প্রথমে খুব উচ্চ মার্গীয় চিন্তা ভাবনা করো। আমি যেটা বলছি যে বিসিএস কোন উচ্চ মার্গীয় চিন্তার ব্যাপার না, এখানে খুবই সিম্পল সিম্পল ব্যাপার এখানের মধ্যে। আমার যদি হয় প্রত্যেকটা অন্তস্থ কোণ 120 হয়, তাহলে বহিস্থ কোণ হলো 60 ডিগ্রি। এটা দুটোর যোগফল তো 180। তো প্রত্যেকটা অন্তস্থ কোণ যদি 120 হয়, তাহলে বহিস্থ 60। আমি বাহুর সংখ্যা, আমরা কি বলতে, বাহুর সংখ্যা বলছি বহিস্থ কোণের যোগফলকে আমরা যদি বহিস্থ কোণের মান দ্বারা ভাগ করে দিই, টোটাল বহিস্থ কোণের যোগফল হলো 360, আর প্রত্যেকটা বহিস্থ কোণ হলো 60 ডিগ্রি, তাহলে বাহু হলো 6টা। ঠিক আছে। আজকে ক্লাস তো লম্বা না, বেশি লম্বা না তো, 6টা নিহাল, 6টা টোটাল বয়স তখন 360। তো আর তোমার এখানে একটা তো 60 করে, তাহলে টোটাল হচ্ছে আমাদের বাহু 6টা থাকে। আচ্ছা, আমাদের আজকে ক্লাসে আর কি আছে? আজকে ক্লাসে আছে আমাদের, আমরা ব্রেকটা এখন দিব না পরে দিব আমাদের। ওকে, না ব্রেকটা আমরা ঠিক আছে, আমরা এখন ব্রেক দিচ্ছি, কারণ আমরা এখন চলে যাব তোমার আহ অবশ্যই ব্রেক আছে এখানের মধ্যে, কত ক্ষেত্রে বলে কত কিছু আছে এখানে অবশ্য। না তোমার একটা একটা নিতে পারবো না এটা, কারণ এখানে আমরা পুরো 1 ঘন্টা তোমাকে থাকতে হবে। তুমি যদি পুরো 1 ঘন্টা থাকতে পারো তো আমার কোনো প্রবলেম নাই। তো ব্রেক নাকি 1 ঘন্টা? হ্যাঁ, পুরো 1 ঘন্টা তুমি থাকতে পারবে না, তোমার মাথার মধ্যে ঘুরে যাবে পরে। ওকে, তো বাটাত খাই আসো, তো বাটাত খাই আসো, এরপর আমরা ক্ষেত্রফলটা তোমার বার করবো।